আর্থনা সামিটে বিশ্বকে 5 উদ্যোগের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। ভিসির পদত্যাগের দাবিতে অনশনে কুয়েটের 35 শিক্ষার্থী, গুরুতর অসুস্থ 2 জন। অস্থিতিশীল পেঁয়াজের বাজার, দাম নিয়ন্ত্রণে আমদানির তাগিদ ব্যবসায়ীদের। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, সারা দেশে বোরো ধান কাটার ধুম, ফলন ভালো হওয়ায় সন্তুষ্ট কৃষক। বিশ্বকে এক নিরন্তর ও সমতাভিত্তিক ভবিষ্যতের পথ তৈরি করতে সম্মিলিতভাবে 5টি উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার কাতারের দোহাতে আর্থনা সামিটে রাখা বক্তব্যে তিনি এই আহ্বান জানান। পাশাপাশি সাইডলাইনে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা ও ব্যবসায়ীদের সাথেও করেছেন একাধিক বৈঠক। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। আর্থনা সম্মেলনে যোগ দিতে ভোরে কাতার পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে স্বাগত জানানো হয়। প্রেস সচিব জানান, সকালে সম্মেলন শুরু হওয়ার আগেই সাইডলাইনে কয়েকটা গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সামিটের সাইডলাইনে ওইখানে উনি কাতারি যারা ডেভেলপমেন্ট, যারা সিনিয়র অফিসিয়াল আছেন, মিনিস্টার আছেন, কাতারের টপ ডিগনিটারি যারা আছেন তাদের সাথে কথা হচ্ছে এবং বিদেশের থেকে অনেকে আসছেন। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা করেন ডক্টর ইউনূস। এ সময় তিনি বিশ্বকে 5 উদ্যোগের আহ্বান জানান। ওপেনিং সেশনে মূলত বক্তব্য করেছেন 4 জন। কাতারের একজন মিনিস্টার, কাতারের যে আমিরের বোন শাইখা হিন্দ বিনত হামাদ আল থানি, উনি খুব ইনফ্লুয়েন্সিয়াল। উনি কথা বলেছেন। উনি কাতার ফাউন্ডেশনের প্রধান, তো উনি কথা বলছেন। আর বাইরের থেকে কথা বলেছেন আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূস। এরপর ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবারের সাথে একটি সেশনে অংশ নিয়ে ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসা নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। বৈঠক করেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী নারী কাতারের আমিরের মা শেখ মোজা বিনতে নাসেরের সাথে। বাংলাদেশ এবং কাতারের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার জন্য এই মিটিংটা খুবই বড় একটা ভূমিকা পালন করবে। শাইখা মোজা, আপনি জানেন কিনা, পুরো আরব ওয়ার্ল্ডে উনার চেয়ে পাওয়ারফুল ওমেন আর নাই। প্রেস সচিব আরও জানান, কাতার প্রতি 3 বছর পর বাংলাদেশ থেকে 725 জন সৈন্য নেবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। যশোরের ভবদহের জলাবদ্ধতা সমস্যার চিরস্থায়ী সমাধানের পথে হাঁটছে সরকার, জানিয়েছেন পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে যশোরের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজমের সঙ্গে অভয়নগরে 21 ভেন্ট স্লুইস গেট পরিদর্শন করেন রিজওয়ানা হাসান। পরে ভবদহ মহাবিদ্যালয় মাঠে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। বলেন, গতবারের বর্ষার মতো এবারও যাতে পানি না জমে সেজন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভবদহ এলাকার নদী খনন কাজ শুরু হবে। সংস্কার কোনো তাড়াহুড়োর বিষয় নয়, সবকিছু সাংবিধানিকভাবে হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে 3য় দফা বৈঠকের শুরুতে এ কথা বলেন তিনি। বিভ্রান্তি এড়াতে কমিশনের দেওয়া স্প্রেডশিট দেখে নয়, বরং বিস্তারিতভাবে দফাওয়ারি বিএনপি আলোচনা করছে বলে জানান তিনি। এ সময় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, প্রতিদিনকার আলোচনার সারমর্ম জানানো হচ্ছে কমিশনের সভাপতি এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তার দিক নির্দেশনা মেনেই করা হচ্ছে বৈঠক। প্রথম দফা আলোচনা শেষে মে মাসের মাঝামাঝি সময় 2য় দফার বৈঠক শুরু হবে বলেও জানান তিনি। এর আগে বেলা 11টায় সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল যান বৈঠকে অংশ নিতে। দ্রুততার সাথে যাচ্ছে না এই জন্য যে এটা রাষ্ট্রের বিষয়, এটা রিপাবলিকের বিষয়, এটা সংবিধানের বিষয়, তাড়াহুড়োর কোনো বিষয় নয়।
এটার যে সমস্ত সিদ্ধান্ত জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হবে, একটা বৃহত্তর একটা কনসেনসাস আমরা সৃষ্টি করতে পারবো। ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে। সকাল 11টার পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়, যা বেলা 12:30টার দিকে ধাওয়া পাল্টা ধাওয়ায় রূপ নেয়। দুই পক্ষই ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের উপর হামলা চালায়। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকালে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা ও কলেজে ভাঙচুরের অভিযোগে দুপুর 2:45টার দিকে আবারও সংঘর্ষে জড়ায় দুই কলেজের শিক্ষার্থীরা। এ সময় পুলিশ টিয়ারশেল ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামীকাল বৈঠকে বসতে পারেন কলেজ কর্তৃপক্ষ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদের পদত্যাগের দাবিতে আমরণ অনশনরত অবস্থায় দুই শিক্ষার্থী জ্ঞান হারিয়েছেন। তাদেরকে কুয়েটের মেডিকেল সেন্টারে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে কর্মসূচি প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের অনুরোধ জানিয়েছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। খুলনা থেকে আশরাফুল ইসলাম নূরের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এক দফা দাবিতে আমরণ অনশনের দ্বিতীয় দিন পার করছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। সোমবার বিকেল 4টার দিকে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় ৩৫ জন শিক্ষার্থী ভিসির পদত্যাগের দাবিতে অনশনে বসে। অনশন অবস্থায় আজ দুপুরে এমটি 23 ব্যাচের সিয়াম ও সিএসসি 21 ব্যাচের ফারিব জ্ঞান হারায়। শিক্ষকরা আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন ভাঙাতে গেলেও রাজি হয়নি ক্ষুব্ধ শিক্ষার্থীরা। বছর পরে যখন আমরা আলটিমেটাম দিলাম তখন আসলে নেগোসিয়েশনের সুযোগটা থাকে না। দেখেন এখানেও লেখা আছে নো নেগোসিয়েশন, এই কথাগুলো লেখা। আমরা বাধ্য হয়েছি। কর্মসূচি প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের অনুরোধ জানান শিক্ষকরা। এদের শারীরিক ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। আর আমরা আগে থেকে একই কথা বলে আসতেছি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য তোমরা একটু কম্প্রোমাইজ করো, তোমাদের সাথে আমরা বসতে পারি, তোমাদের কি হলে সুবিধা হয় আমরা করার জন্য চেষ্টা করব। শিক্ষার্থীরা বলছেন, উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন তারা। ওনারা কোনো দাবি মানবেন না। ওনার কথা হইলে কেন আমরা আমাদের দাবি থেকে ফিরে আসি, আর এসব করে নাকি আসলে কুয়েটের রেপুটেশন খারাপ হচ্ছে। এর আগে রোববার তারা ভিসির পদত্যাগের জন্য 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন। আলটিমেটামের সময়সীমা শেষ হওয়ার পরই তাদের একাংশ অনশনে বসে। ফিরোজ হোসেন, 21 টেলিভিশন। গাজীপুরের গাছা থানায় দায়ের করা 3টি হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাধন চন্দ্র মজুমদার, কামরুল ইসলাম ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক সহ 6 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 3-এ হাজির করা হলে আদালতের বিচারক ওমর হায়দার তাদের এসব মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। ছাত্র জনতার অভ্যুত্থানে গাজীপুরের গাছা এলাকায় 6 জন নিহত হলে 3টি হত্যা মামলা দায়ের করা হয়। এসব মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাধন চন্দ্র মজুমদার, কামরুল ইসলাম ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলামের নাম থাকায় সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। এ সময় সংক্ষিপ্ত শুনানি শেষে আদালত তাদের অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগিনা আলী হায়দার রতনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে বিশেষ অভিযানে গাজীপুরের শ্রীপুর মডেল থানা পুলিশ এবং ঢাকা রমনা থানা পুলিশের যৌথ অভিযানে তার আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে। ছাত্র জনতার আন্দোলনে দায়ের করা শ্রীপুর থানায় তার বিরুদ্ধে 2টি হত্যা মামলা রয়েছে। মামলায় 10 দিনের রিমান্ড চেয়ে সকালে আলী হায়দারকে গাজীপুর আদালতে পাঠানো হয়। অভিযোগ রয়েছে, ফ্যাসিস্ট সরকারের আমলে প্রভাব খাটিয়ে আলী হায়দার রতন নামে বেনামে প্রচুর সম্পদ করেছেন। চট্টগ্রামের রাউজানে 4 দিনের ব্যবধানে ইব্রাহিম নামে একজন যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে রাউজান সদর ইউপির পূর্ব রাউজান 8 নম্বর ওয়ার্ডের গাজীপাড়ায় এই ঘটনা ঘটে। 3টি সিএনজি চালিত অটোরিকশায় করে আসা একদল দুর্বৃত্ত ইব্রাহিমকে মাথায় গুলি করে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। দুর্বৃত্তরা তাকে হত্যা করে চলে যাওয়ার সময় রাউজানের কদলপুর ইউপির 3 নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির আবুল কালামের ঘরে ভাঙচুর চালায়। এ সময় তার ছেলে মান্নানকে না পেয়ে তার ভাই সিএনজি চালক নাইমকে পায়ে এবং হাঁটুতে গুলি করে। তাকে প্রথমে রাউজান উপজেলা হাসপাতাল, পরে অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোরের গুরুদাসপুরে বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে মেহেদী হাসান নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সকালে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম আদেশ দেন। মামলা সূত্রে জানা যায়, মেহেদী হাসান পাঠানপাড়া গ্রামের 9ম শ্রেণীর এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে 2022 সালের 30 জানুয়ারি বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে। এই ঘটনায় ভুক্তভোগীর ছাত্রীর মা মেহেদী হাসানকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় মামলা করেন। প্রায় 2.5 বছর পর সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালত এই রায় দেয়। অন্যদিকে ফরিদপুরে এক শিশুকে ধর্ষণের দায়ে আমিরুল মৃধা নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 2022 সালের 19 জুন স্কুল থেকে ফেরার পথে শিশুটিকে ধর্ষণ করে আসামি আমিরুল মৃধা। নারায়ণগঞ্জের ফতুল্লায় নকশা বহির্ভূত বেশ কয়েকটি নির্মাণাধীন ভবনে রাজুকের অভিযানে 2 লাখ টাকা জরিমানা সহ ভবনগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সকাল থেকে শুরু হওয়া অভিযানে ভুঁইগড় এলাকার 8টি নির্মাণাধীন ভবনে এই অভিযান চালানো হয়। নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের ফতুল্লার ভুঁইগড়ে রাজুকের অভিযান মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভুঁইগড়ের শান্তিধারা, গিরিধারা, বউবাজার এলাকায় অভিযান চালানো হয় 8টি নির্মাণাধীন ভবনে। এ সময় একটি ভবন মালিককে 2 লাখ টাকা জরিমানা ও অনাদায়ে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও বেশ কয়েকটি ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলা সহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এদিকে ভবন মালিকদের দাবি, রাজুকের অনুমোদন থাকার পরও অভিযানের নামে হয়রানি করা হচ্ছে। আর ওই বিল্ডিংটা মূলত রাজুকের অনুমতি নিয়ে এরা করছে, আমরা যতটুকু জানি আর কি। আমার নকশাতে একটা সিঁড়ি নেই, বলছে যে আপনার এগুলা সিঁড়িটা নাই এবং সোয়ারেজ লাইনটা আপনার বিল্ডিংয়ের, যদিও আপনার জায়গার ভিতরে এটা বাইরে দেওয়া, কোনো নাই, সুযোগ নাই। যেটা করছে রাজুকের অর্ডার মতে, রাজুকের তারা প্ল্যান অর্ডার আনছে, তারপরে লেখাও আছে ওখানে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভবনগুলো নকশা বহির্ভূত, তাই ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব বিল্ডিংয়ে ব্যত্যয় করে নির্মাণ করা হয়েছে, এই বিল্ডিংয়ের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিয়েছি এবং আমাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। যেই বিল্ডিংগুলো নতুন নতুন তৈরি হচ্ছে তাদেরকে তাৎক্ষণিকভাবে, আর আপনারা মোবাইল কোর্টের জানেন যে তাৎক্ষণিকভাবে সংগঠিত বা তাৎক্ষণিক উদ্ঘাটিত, আমাদের কাছে উদ্ঘাটন হওয়া মাত্রই আমরা সেগুলোকে ধরে ব্যবস্থা গ্রহণ করছি। অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে আইনি ব্যবস্থা নিতে অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছে রাজুক। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। সরবরাহ কমের অজুহাতে অস্থিতিশীল হয়ে উঠছে পেঁয়াজের বাজার। নাভিশ্বাস নিম্ন আয়ের মানুষের। দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির কথা বলছেন আমদানিকারকরা। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশীয় পেঁয়াজের ভরা মৌসুমে স্থিতিশীল ছিল বাজার, স্বস্তিতে ছিলেন সাধারণ মানুষ। সম্প্রতি সরবরাহ কমের অজুহাতে এক লাফেই দাম বেড়েছে 20 থেকে 25 টাকা। এখন পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়। এমন বাস্তবতায় পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আমদানির অনুমতি চান আমদানিকারকরা। কিছু মজুতদারির জন্য এই যে এমনভাবে মজুতদারি শুরু করছে যে 35 টাকার পেঁয়াজ আজকে মোটামুটি 20 দিনের মধ্যে 55 টাকা নিজে খাড়া করছে। যদি এটা না খুলে রাখি, সামনে আসন্ন যে ঈদুল আজহা আছে, এটা নিয়ে আরও অস্থিতিশীল করার পায়তারা করছে। তারা জানান, ভারতে পেঁয়াজের দাম এখন কম। তাছাড়া ভারত সরকার পেঁয়াজের উপর 20% রপ্তানি শুল্ক প্রত্যাহার করেছে। আমদানি করতে পারলে নিয়ন্ত্রণে চলে আসবে পেঁয়াজের বাজার। এবার ইন্ডিয়াতে ব্যাপক পরিমাণ পেঁয়াজ হয়েছে। ইন্ডিয়াতে পেঁয়াজের কেজি মনে করেন 10 টাকা, 12 টাকা, 15 টাকা কেজি ভালো গলা। এই পেঁয়াজ যদি আমাদের সরকার অনুমতি দেয়, আমরা পেঁয়াজ নিয়ে আসলে বাংলাদেশে আমরা ধরেন পেঁয়াজ কম দামে বেচতে হবে ইনশাল্লাহ। এদিকে পেঁয়াজের আমদানির বিষয়টি চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। যদি বাজার ঊর্ধ্বগতি হয়, আগামীতে হয়তো আবার সরকার আমদানি করতে পারবে, যেটা আমরা সবাই জানতে পারবো। হিলি স্থলবন্দর দিয়ে সবশেষ 3 মার্চ পেঁয়াজ আমদানি করা হয়। কৃষকের উৎপাদিত পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিতে আমদানি বন্ধ রেখেছে সরকার। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বেশিরভাগ জেলাতেই এবার বোরোর ভালো ফলন হয়েছে। কৃষকরা বলছেন, দীর্ঘ খরা না থাকলে ফলন আরও বেশি হতো। ধান পেকে যাওয়ায় মাঠে মাঠে ধুম পড়েছে ধান কাটার। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হাওড় জুড়ে সোনালী ধান, তপ্ত রোদের মধ্যেই চলছে ফসল কাটার উৎসব। কিশোরগঞ্জের নিকলির বড় হাওরে
ধান সংগ্রহ করতে ব্যস্ত কৃষক আবুল কালাম। ফলন ভালো হওয়ায় খুশি তারা। যে করান গেছে যদি বৃষ্টি হইতো তে আরো ভালো হইতো। 30 কানি ক্ষেত করছিলাম, তার মধ্যে 20 কানি ক্ষেত লওয়া হয়েছে। পুরো হাওড় জুড়ে এখন একই দৃশ্য, চলছে ধান কাটা, মাড়াই আর রোদে শুকানোর কাজ। শ্রমিকদের পাশাপাশি 413টি হারভেস্টার মেশিন দিয়ে কাটা হচ্ছে ধান। আমরা মেশিনে ধান কাটতে বস্তা বইরা একবারে বাইত নিয়ে যাচ্ছি। আগামী 1 সপ্তাহ 10 দিনের ভিতর আমাদের বৈশাখের যে ধান কাটা এটা শেষ হয়ে যাবে। পুরো জেলায় বোরো ধানের লক্ষ্যমাত্রা ছিল 1,68,000 হেক্টর জমির, তবে শুধু হাওড়েই আবাদ হয়েছে 1 লাখের বেশি হেক্টর জমির। বোরো ফসলের অবস্থা খুবই চমৎকার, কোনো রোগ বা পোকামাকড়ের আক্রমণ একদমই নেই। আবহাওয়া যদি প্রতিকূলে না যায় তাহলে কিশোরগঞ্জ জেলায় বোরোর একটা বাম্পার ফলন হবে বলে আমরা আশা করি। হাওড়ের জেলা সুনামগঞ্জের 12টি উপজেলায় চলছে ধান কাটার উৎসব। এবছর আমরা আল্লাহ খুব ভালোই দিয়েছে, যদি বাকি দিনটা এটা ভালো চলে শুকুর আলহামদুলিল্লাহ। 2,23,410 হেক্টর জমিতে উপসি ও হাইব্রিড সহ অন্যান্য জাতের বোরো আবাদ হয়। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 13,96,000 মেট্রিক টন। বোরো ধান ঘরে তুলতে ব্যস্ত ময়মনসিংহের কৃষকরাও। এবার ফলন বেশি হয়েছে, আমরা সাধারণ কৃষক এবার ব্যাপক লাভবানের মুখ দেখব। আল্লাহ দিলে ফসল ভালোই, আগামীতে আরো একটু বাড়তি হবে। প্রাকৃতিক দুর্যোগ না হলে সময় মতো বোরো ধান ঘরে ওঠাতে পারবেন কৃষকরা। কৃষকরা অত্যন্ত খুশি এবং আমাদের জেলা উপজেলা এবং মাঠ লেভেলে আমাদের যে কর্মকর্তা আছেন তারা সর্বক্ষণ কৃষকের পাশে আছে। ময়মনসিংহে 2,23,713 হেক্টরে বোরোর আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 11,38,223 মেট্রিক টন। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের গাছে গাছে ঝুলছে বুনো ফল। আঙুরের মতো দেখতে ফলটির নাম রক্তফল বা রক্তগোটা। লাল টকটকে এই ফলটি টক ও মিষ্টি হয় বেশ জনপ্রিয়। ভিটামিন সি ও আয়রন সমৃদ্ধ রক্তগোটা বিক্রি করে লাভবান হওয়ায় বাণিজ্যিকভাবে চাষের উদ্যোগ নিচ্ছেন কৃষকরা। রাঙামাটি প্রতিনিধি সত্রং চাকমার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের গাছে থোকায় থোকায় রসালো রক্তগোটা। চাকমা ভাষায় রস্কো, ত্রিপুরা ভাষায় হাইটাক এবং মারবা ভাষায় লস্কর নামে ডাকা হয় এটিকে। ফলটি কাঁচা অবস্থায় সবুজ ও পাকলে হয় লাল। এর বৈজ্ঞানিক নাম হেমাটোকার্পাস ভ্যালিডাস। এক গবেষণায় দেখা গেছে এ ফলটি মূলত ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, মিজোরাম, ত্রিপুরা, আসাম এবং মেঘালয়ের বনে জন্মে। এছাড়া বাংলাদেশ, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায়ও পাওয়া যায়। খোসা ও বিচির মাঝখানের অংশ লাল রসে ভরা। ফেব্রুয়ারিতে ফুল আসে, এপ্রিল থেকে জুন পর্যন্ত পাওয়া যায় ফল। একটি প্রাপ্তবয়স্ক গাছে কমপক্ষে 20 থেকে 25,000 রক্তগোটা ধরে। বর্তমানে চাহিদা বেড়ে যাওয়ায় বাণিজ্যিকভাবে রক্তগোটা চাষের উদ্যোগ নিচ্ছেন কৃষকরা। গত বছর 20,000 টাকা দরে পাইছি, বাজারে এখন বিক্রি হচ্ছে প্রায় 350-400। পানি ব্যবহার হলে ভালো হয়। এটা প্রচুর ফাইবার আছে এখানে, যেটা ডায়েটারি ফাইবার বলি আমরা। আপনার ভিটামিন এ আছে, ভিটামিন সি আছে, ভিটামিন B6 আছে এবং অনেকগুলি মিনারেলস এতে আছে। এটা আপনার পাহাড়িরা কিছু ঔষধি কাজে ব্যবহার করে। বীজ ও কলম উভয় পদ্ধতিতে এ গাছের বংশবিস্তার করা যায়। বর্তমানে বাজারে প্রতি কেজি 400 টাকায় বিক্রি হচ্ছে রক্তগোটা। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সঙ্গে শেষ করছে 21 দেশের সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। আর্থনা সামিটে বিশ্বকে 5 উদ্যোগের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। বিসির পদত্যাগের দাবিতে অনশনে কুয়েটের 35 শিক্ষার্থী, গুরুতর অসুস্থ 2 জন। এবং অস্থিতিশীল পেঁয়াজের বাজার, দাম নিয়ন্ত্রণে আমদানির তাগিদ ব্যবসায়ীদের। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।
টিভি।